যে বড় খবরে আমরা রয়েছি, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে তাদের ছাড়া সংগঠিত করতে হবে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেটা আজকে স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে যুক্তি আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তা পত্রপাঠ খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। ফলে আদালতের মধ্যে হলোটা কি, পুরোটা আমরা জানবো বিস্তারিতভাবে। অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একটা বিষয়, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের একটা ব্যাখ্যা দিয়ে এসএসসির আইনজীবী চেষ্টা করেছিলেন যে যাতে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানো যায়, কিন্তু সেই যুক্তি কার্যত ধোপে টিকলো না কলকাতা হাইকোর্টে। দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার করে বলা আছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদেরকে টার্মিনেট করতে হবে এবং তাদের বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে। অর্থাৎ এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের প্রতি সুপ্রিম কোর্ট তার কঠোর মনোভাব তার জাজমেন্টেই দিয়ে দিয়েছিল। এবং তুমি জানো যে এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের জন্যই এত সমস্যা, এত বিতর্ক এবং পুরো প্যানেল বাতিল হওয়া। তার কারণ এই অযোগ্যরা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং সেই দুর্নীতি করে চাকরি পাওয়ার জন্য আজকে ভোগান্তির শিকার হতে হচ্ছে যোগ্যদের। এবং যেটা দেখা যাচ্ছে যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন তাদের ওপর ভরসা করে যারা চাকরি পেয়েছিলেন, সেই যোগ্যদের চাকরি বজায় রাখার দায়িত্ব যাদের, সেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্যের তরফ থেকে কখনোই কোনো কোর্টের কাছে, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে যোগ্য কারা তাদের নামের তালিকা জমা দিতে পারেনি। তারা আদালত বারবার সেই তালিকা জমা দিতে বলা সত্ত্বেও, ফলে এই অযোগ্যদের জন্য বারবার যোগ্যদের ভোগান্তির শিকার হতে হয়েছে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে অযোগ্য যারা, সেই অযোগ্যদের জন্য আমি প্রথমে প্যানেল বাতিল হলো দেখলাম, এরপরে কি দেখা যাচ্ছে যে এই অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে এর আগেও এই রাজ্য বা এসএসসির তরফ থেকে খুব যে কড়া মনোভাব নেওয়া হয়েছে সেরকমটা দেখা যায়নি। এরপরে যেটা দেখা যাচ্ছে যে সেই অযোগ্যদের পক্ষে রাজ্য এবং এসএসসি আজকে দুপক্ষই তাদেরকে কেন পরীক্ষায় বসতে দেওয়া উচিত একদম সেই রকমই সওয়াল করলেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য তো থাকবে যোগ্যদের পাশে, রাজ্য কেন অযোগ্যদের পাশে থাকবে? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং সেই দুর্নীতির জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে, হাজার হাজার যোগ্য চাকরিজীবী তারা আজকে ভোগান্তির শিকার হচ্ছেন, সেই অযোগ্যদের পাশে কেন রাজ্য থাকবে? সেই অযোগ্যদের পাশে কেন এসএসসি থাকবে? এই প্রশ্ন উঠছে। সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে যে এই অযোগ্যদের যে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট চালু করতে বলেছিল, সেই প্রক্রিয়া কি এখনো চালু হয়েছে? রাজ্য কি সেই প্রক্রিয়া এখনো চালু করেছে? উল্টে দেখা যাচ্ছে সেই অযোগ্যদের রাজ্য ফের পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে। এবং শুধু তাই নয়, তাদের এই যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা, সেই পূর্ব অভিজ্ঞতাটাকে ধরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় 10 নম্বর দেওয়া হচ্ছে। এবং সেই জায়গাতেই আজকে আদালতে প্রশ্ন ওঠে যে এই যে পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা যারা চাকরি হারালেন, তারাও অভিজ্ঞতার জন্য এই নম্বর পাবেন। অর্থাৎ যে পূর্ব অভিজ্ঞতার জন্য এই যে 10 নম্বর নতুন নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে, যে যাদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাহলে এই নির্দিষ্টভাবে অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যাদের জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে, তাহলে তারাও সেই 10 নম্বর অতিরিক্ত পাবে, সেই সুযোগ তারা পাবে। তাহলে এটা কোন নিয়োগ প্রক্রিয়া? যদি অযোগ্যদের এই প্রক্রিয়ার মধ্যে অংশ নিতে দেওয়া হয় এবং তারা যদি ওই 10 নম্বর করে পান যে পূর্ব অভিজ্ঞতার জন্য, যে চাকরি তারা দুর্নীতির জন্য পেয়েছে, তাহলে পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। এবং আজকে বিচারপতি সেই প্রশ্নই তুলেছেন যে পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যরা চাকরি হারালেন, তারাও তাহলে অভিজ্ঞতার জন্য এই নম্বর পাবেন। তাহলে এটা কিভাবে হয়? কিন্তু আজকে যেটা দেখা গেল যে রাজ্যের তরফ থেকে বলো বা এসএসসির তরফ থেকে বলো, সমানে এই অযোগ্যরা যাতে ফের নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন তার জন্য সওয়াল করে যাওয়া হলো। কিন্তু বিচারপতি গোটা ব্যাপারটায় সন্তুষ্ট হননি এবং বিচারপতি তার নির্দিষ্টভাবে তিনি তার রায়ে বলে দিয়েছেন যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে তার সেই আবেদন খারিজ করতে হবে। তুমি জানো যে সুপ্রিম কোর্ট তার রায়ে বলে দিয়েছিল যে নির্দিষ্টভাবে অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, অর্থাৎ তাদের বেতন ফেরত নেওয়ার জন্য। এবং কলকাতা হাইকোর্টে এসএসসির তরফ থেকে যে তথ্য জমা দেওয়া হয়েছিল তাতে এসএসসি বলেছিল যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 8.5% অযোগ্য, এটা হচ্ছে 9-10-এ, 11-12-এ প্রায় 14.5% অযোগ্য, গ্রুপ সিতে প্রায় 38.5% অযোগ্য এবং গ্রুপ ডিতে প্রায় 45% অযোগ্য ঢুকেছে। অর্থাৎ যেখানে এইভাবে অযোগ্যরা ঢুকছে এবং এই অযোগ্যদের জন্যই পুরো সমস্যাটা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদেরকে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দেওয়ার মানেটা কি এবং তাদের পাশে কেন থাকবে রাজ্য এবং এসএসসি? তাদের তো থাকা উচিত তাদেরকে বিশ্বাস করে যারা পরীক্ষায় বসে অযোগ্যদের জন্য চাকরি হারিয়েছে সেই যোগ্য চাকরি প্রার্থীদের পাশে। ফলে সেই যোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট যে এসএসসি আদালতে জমা দিতে পারলো না, আর সেই জায়গায় অযোগ্যরা যাতে আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় 10 নম্বর অতিরিক্ত পূর্ব অভিজ্ঞতার সুযোগ নিয়ে পরীক্ষায় বসতে পারে, তার জন্য এসএসসি এবং রাজ্য সওয়াল করছে। ফলে স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন উঠছে এবং আজকে কলকাতা হাইকোর্ট রাজ্যের এই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে, এসএসসির এই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে, খারিজ করে জানিয়ে দিয়েছে নির্দিষ্টভাবে অযোগ্যরা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কেউ যদি নতুন করে আবেদন করেও থাকেন তাহলে তার আবেদন প্রক্রিয়া বাতিল করতে হবে। অনেক ধন্যবাদ অতনু। অর্থাৎ খেয়াল করুন, এইটা কিন্তু অনেক অংশ থেকে বলা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত বা এই দুর্নীতির জন্যই কিন্তু 2016 পুরো প্যানেলটা বাতিল হয়েছিল, সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল। এইখানে দুর্নীতিগ্রস্ত এবং যারা চিহ্নিত অযোগ্য, স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এই মন্তব্য ছিল, তাদের পাশে কেন দাঁড়াচ্ছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন? ফিরদৌস শামীম এই মামলার অন্যতম আইনজীবী, তিনি কি বলছেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ নিয়ে, দেখুন। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন, অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন।